ব্রেকফাস্ট রেডি, কিন্তু সাদিক এখনও ঘুমে। দেয়া কি সাদিককে ডাকবে? সারা রাত ঘুমায়নি ছেলেটা। এখনও যেহেতু ঘন্টাখানেকের মতো সময় আছে, সাদিককে একটু ঘুমোতে দেওয়াই ভালো। তিয়া আর সাদিককে ডাকলো না। বুক সেলফের সামনে গিয়ে হুমায়ুন কালেকশন থেকে একটি বই তুলে নিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ বই পড়ে সময় কাটানো যাক। বইটির নাম নক্ষত্রের রাত। এই বইটি দিয়ে আগেও পড়েছে। বাবার সাথে শুনে বইটি কলেজ লাইব্রেরি থেকে কালেক্ট করেছিল সে। ক্লাস ব্যাঙ্ক করে সারা সময় বইটি পড়েও তেমন কোনো বিশেষত্ব খুঁজে পায়নি, বরং হতাশ হয়েছিল। হুমায়ুন স্যারের অন্ধভক্ত দিয়ার বাবা, যিনি কিনা যৌবনের অর্ধেক সময় বই পড়ে কাটিয়েছেন। তার কাছে এরকম বোরিং কাহিনী একটা বই কি করে বেস্ট বই হতে পারে দেয়ার মাথায় আসে না। এই বইয়ের কোনো পাতায় যে বাবা এত অসাধারণত্ব খুঁজে পেয়েছেন দেয়ার জানা নেই। নিচের ঠোঁট উল্টে বইটা সেলফে সাজিয়ে রাখার সময় দিয়ে আরেকটা বই খুঁজে পেল। এই বইয়ের নাম ম্যাজিক মুন্সি। তিয়ার অত্যন্ত প্রিয় একটি বই। বইটি পড়লে মনে হয় যেন প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সামনে বসেই প্রতিটি কথা গল্পের মতো শোনাচ্ছেন। খুব চমৎকার লাগে দেয়ার। এই বইটিও এক বান্ধবীর সাথে শুনে কলেজ লাইব্রেরি থেকে খুঁজে জোগাড় করেছিল তিয়া। কলেজ লাইব্রেরির কথা মনে হতে দিয়ার স্মৃতিতে আরও অনেক ঘটনা ভেসে উঠল। ক্লাস চলাকালীন সময় সাদিক প্রায় দিয়ার কলেজের লাইব্রেরিতে আসতো, বই কালেক্ট করতো। বই কালেক্ট করাটা শুধু বাহানা। সাদিক আসলে দিয়ার সাথে দেখা করতেই লাইব্রেরিতে বসে থাকতো। সাদিক লাইব্রেরিতে এসেছে এই খবর দিয়ার কাছে পৌঁছাতো জরিনা খালার মাধ্যমে। উনি ক্লাসের বাইরে মেঝে ঝাড় দিতে আসার বাহানায় মাঝে মাঝে শাড়ির ঘোমটা উপরে তুলতেন। এতেই দিয়া বুঝে যেত সাদিক অপেক্ষা করছে। এটা ছিল তাদের সিক্রেট কোড। দিয়ে তখন চলতি ক্লাস রেখে সিক রুমে যাওয়ার বাহানায় লাইব্রেরিতে চলে যেত। কতবার যে টিচারকে কনভিন্স করতে হতো, মাথা ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, ডিপ্রেশন, আর অনেক বাহানা। কখনো স্যারকে মানানো যেত, আবার কখনো যেত না। যেদিন স্যারকে মানানো যেত না সেদিন দিয়া চিঠি লিখে কাগজ মুড়িয়ে জানালার বাইরে ফেলত। জোরেনা খেলা ছাড় দেওয়ার বাহানায় কাগজটা তুলে নিত আর সাদিকের কাছে পৌঁছে দিত। বিনিময়ে সে পেত ঘুষ। আর যেদিন স্যার মেনে যেতেন, পানে দিয়াকে সিকরুমে যাওয়ার অনুমতি দিতেন। দিয়া লাইব্রেরিতে গিয়ে বইয়ে মুখ গুজে থাকার বাহানায় মাঝে মাঝে আর চোখে সাদিককে দেখত। কথা বলতে ইচ্ছে করলে বইয়ের মাঝে চিটকুট লিখে একে অপরের সাথে কথা বলতো। সরাসরি কথা বলতে গেলে ধরা পড়া রিস্ক ছিল, তাই এই পন্থা অবলম্বন করতো ওরা। আহ, কি দিন ছিল সেসব! দিয়া মৃদু হেসে হাতের বইটা সিল্পকে রাখতেই কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? কৌতূহল নিয়ে দিয়া দরজা খুলতে গেল। দরজা খুলে একজন মাঝবয়সী মহিলাকে দেখল। সাদা কাপড়ের উপর লাল কমলা ফুলের ব্লক প্রিন্টের সেলোয়ার কামিজ পরিহিত ফর্সা মহিলাটির হাতে বড়সড় একটা থালা। থালাটি জালের মতো একটা নীল ঢাকনা দিয়ে ঢাকা। দিয়ে অচেনা আন্টিকে দেখে ভুরু কোচকাল। ভদ্র মহিলা বললেন, কে তুমি? আমার বাসায় এসে জিজ্ঞেস করছেন আমি কে? আগে বলুন আপনি কে? দিয়ে কথাটা মনে মনে বলল। মায়ের বয়সী আন্টিকে সরাসরি এভাবে বলা যায় না। দিয়ার উত্তর না পেয়ে ভদ্রমহিলা আবার বললেন, সাদিক কোথায়? তুমি সাদিকের কি হও? দিয়ে মাত্র মনে পড়ল সে এখন সাদিকের বাসায়, আর পুরো ফ্ল্যাটে সে আর সাদিক একা। এজন্য হয়তো ভদ্রমহিলা এভাবে প্রশ্ন করছে। দিয়ে মুচকি এসে বলল, আমি সাদিকের ফ্রেন্ড। রাতে কি এখানেই ছিলা? জি, আসলে আমি একটু অসুস্থ। আমার বাসায় কেউ নেই দেখাশোনার জন্য, তাই এখানে। ভদ্রমহিলা ফট করে বললেন, সাদিক তো ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতির অসুখ ঠিক করে জানতাম। এখন কি ডাক্তারের মতো মানুষের অসুখও ঠিক করে নাকি? দিয়ার মুখ অন্ধকার হয়ে গেল। হালকা প্রস্তুত হইল সে। ভদ্রমহিলা দিয়ার অবস্থা দেখে হেসে দিলেন, বললেন, মজা করলাম, আসো। ভদ্রমহিলা আচমকা দিয়াকে ঠেলে ভেতরে ঢুকে গেলেন। কর্নারের ডাইনিং টেবিলে থালাটা রেখে সোফায় বসলেন। দিয়া দরজা বন্ধ করে মহিলার সামনে দাঁড়ালো। মহিলা মিষ্টি হেসে বললেন, বসো। তোমার বাসা কোথায়? মিরপুর 12 নম্বরে, কিন্তু থাকি সার্ভার। ভার্সিটির জন্য আলাদা থাকতে হয়। ও, বাসায় যাও না? যাওয়া হয় উইকেন্ডে। কয় নম্বর ব্লকে তোমার বাসা? ডি ব্লক, পুরো ঠিকানাটা বলো তো। কয় নম্বর রোডে? কালশি 11 নম্বর লেন। ও, কালসি থাকো তুমি? 4 রাস্তার মোড়ের কোন জায়গা দিয়ে? জি, ঠিক বুঝলাম না। পারভিন আপাকে চেনো? জি না, কে পারভিন আপা? ও, চিনো না তাহলে?
তোমাদের ওই দিকেই থাকে, আমার পরিচিত, তাই জিজ্ঞেস করলাম চিনো নাকি। দিয়া হেসে বলল, চিনি না। তোমার দেশের বাড়ি কোথায়? ঢাকাতেই। তোমার বাবা কি করে? প্রাইভেট কোম্পানিতে জব। ও, কোন জায়গায়? মিরপুর DOHS। বুঝলাম। সাদিক কি ঘুমায়? জি, ঘুমোচ্ছে। বাসায় একা থাকে তো ছেলেটা, আমি মাঝে মাঝে একটু দেখাশোনা করি আর কি। আজকে খুদের ভাত রান্না করেছিলাম, ভাবলাম একটু দিয়ে আসি ওর জন্য। তুমি যে আছো জানতাম না, না হলে তোমার জন্য আনতাম। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, বাসায় এসো মা। আর এভাবে যখন তখন বন্ধুর বাড়ি এসে থাকা ঠিক না, বিষয়টা খেয়ালে রেখো। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি। জি আন্টি, বুঝেছি। আচ্ছা থাকো তাহলে, আমি চাই। আমার ছেলেটা আবার অফিসে যাবে বলে নাস্তার জন্য অপেক্ষা করছে। আসি। জি, আসুন। মহিলা চলে যাওয়ার পর দিয়া দরজা আটকালো। তারপর যেন হাফ ছেড়ে বাঁচল। সাদিক হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। দিয়া সাদিকের ঘরে ঢুকেই দেখলো সাদিক তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। দিয়াকে দেখে জিজ্ঞেস করলো, কে এসেছিল? পাশের বাড়ির আন্টি। ফারজু আন্টি? ফারজু আন্টি না কারজু আন্টি সেটা তো জানি না। ভদ্রমহিলা, ফর্সা আর খুব সুন্দরী। হায় সর্বনাশ, তুমি এতক্ষণ ওনার সাথে এইভাবে কথা বলছিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো উনি এখন এই খবর কয় জায়গায় লিক করবে? সবার আগে বাবার কানে পৌঁছাবে। কোন খবর? রাতে তোমার আমার কাছে থাকার খবর। আমি কি তোমার কাছে থেকেছি নাকি? তোমার থেকে 10 ফুট দূরত্ব বজায় রেখে অন্য রুমে থেকেছি। সেটা তো আর ফারজু আন্টি বুঝবে না। কিন্তু তুমি এমনভাবে বললে। আচ্ছা, এবার কি হবে? যা হওয়ার হয়ে গেছে। তোমার দরজাটা খোলাই উচিত হয়নি। আমাকে ডাকতে পারতে। তুমি তো ঘুমিয়েছিলে। আমি কি তোমার মতো ঘুমিয়ে মরে যাই? একবার ডাকলেই উঠে যেতাম। আমি ঘুমিয়ে মরে যাই? মরেই তো যাও। ঘুমন্ত অবস্থায় আইলা সিডর হয়ে গেলেও টের পাও না। এটা মরার মতো ঘুম না তো কি? তুমি আমাকে এভাবে বকছো কেন? বকার কাজ করলে বকা তো খেতেই হবে। কাহিনী তো বাঁধিয়ে দিয়েছো। বাবাকে এবার ম্যানেজ কিভাবে করব সেটাই ভাবছি। রাগ করো না প্লিজ। আমার একদমই খেয়াল ছিল না যে আমি তোমার বাসায় নিজের বাসা মনে করে দরজা খুলে দিয়েছি। ভুল হয়ে গেছে। সাদিক উত্তর দিল না। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ওয়ার্ড্রোব থেকে ছাই রঙের একটা শার্ট বের করলো। শার্টের সাথে ইস্ত্রি মেশিনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। সকাল সকাল সাদিকের মুডটা অফ করে দিল সে। এমনিতেও সারা রাত ঘুমায়নি, তার উপর পড়াশোনার প্রেশার, তাই হয়তো মেজাজটা মাথায় চড়ে আছে সাদিকের। এখন চুপচাপ থাকাই শ্রেয়। পরিস্থিতি খুব একটা সুবিধার না। দিয়া ভদ্র মেয়ের মতো টেবিলে খাবার সাজাতে ব্যস্ত হলো। সাদিকের এই চাকরিটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে সাদিক বলেছিল দিয়াকে নিয়ে ট্যুরে যাবে। সত্যি কি যাবে? সাদিক টেবিলে বসে রাস্তা খাচ্ছে। দিয়া গালে হাত রেখে পাশে বসে আছে। সাদিক এখন পর্যন্ত একটা কথাও বলেনি। দিয়ার কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর সাদিক গম্ভীর কণ্ঠে বলল, খাচ্ছ না কেন? খাচ্ছি তো। সাদিক পানির দিকে ইশারা করতে দিয়া পানির জগ এগিয়ে দিল। সাদিক পানি খেয়ে আবার ভাত খাওয়া শুরু করলো। শুকনো মরিচের ভর্তা দিয়ে লাল টকটকে খুদের ভাত। মানুষ কিভাবে এতটা ঝাল খেতে পারে দিয়ার মাথায় আসে না। সাদিকের খাওয়া দেখে যেন সে বকা হয়ে যাচ্ছে। এতটা ঝাল খায় বলেই কি মুখে শুধু ঝাঁজ? অবশ্য সাদিকের মুখের ভাষা এতটাও ঝাঁঝালো না। সেতে বরাবরই মিষ্টি ভাষী, আজকে শুধু ঝাঁঝালো বিহেভ করছে। দিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি এখনো রেগে আছো? সাদিকের দাসের উত্তর, না। সত্যি? হুম। তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাকে নেবে? দিয়া হাসি মুখে কথাটা জিজ্ঞেস করলো। সাদিক আর চোখে তাকাতেই মুখ গোমরা করে দিল। সাদিক বলল, তুমি গিয়ে কি করবে? টেনশন হচ্ছে। তোমার সাথে গিয়ে ওয়েট করব, না হলে বাসায় গিয়ে অস্থির অস্থির লাগবে, কিছু ভালো লাগবে না। প্লিজ নিয়ে চলুন না। টেনশন করো তাও ভালো, যেতে হবে না। কেন? ওখানে গিয়ে আমি তোমাকে রাখবো কোথায়? আমার সাথে তো ভেতরে যেতে পারবে না তুমি। বাহিরে দাঁড়িয়ে থাকবে। তুমি কোন জায়গায় যাচ্ছ? উত্তরা 7 নম্বর সেক্টর। দিয়ার মুখে উজ্জ্বল হাসি জমে উঠল। খুশিতে চোখ বড় বড় করে বলল, ওখানে তো আমার ফুপি থাকে। তাই নাকি? কোনোদিন বলনি তো। বলা হয়নি। বাবা চাচাতো বোন আমাকে অনেক দিন ধরেই বাসায় যেতে বলছিলেন। আজকে যাবো ভাবছি। তুমি যতক্ষণ এক্সাম দিবে আমি ফুপির বাসায় থাকবো। তারপর এক্সাম শেষ একসাথে বেরিয়ে যাব। ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, কিন্তু আমাকে তার আগে একটা কথা বলো। কি কথা?
অনেক কিছুই তো বলেছি। কি কি? আমার বাসা কোথায়, কই থাকি, রোড, সেক্টর নাম্বার, বাবা কোথায় জব করে, সব। মানে যেগুলো উনি জিজ্ঞেস করেছেন সবই বলেছি। তোমার নাম? না, নামটা তো বলিনি, উনি জিজ্ঞেসই করেননি। আলহামদুলিল্লাহ, এখন অন্তত বাবাকে তুর্নার নাম বলে ম্যানেজ করা যাবে। দিয়া মাথা হেলিয়ে বলল, হুম, কিন্তু বলবে আঙ্কেলকে? বলবো তুর্নার সকালে এসেছিল ইন্টার্নির কোর্স সম্পর্কে একটা হেল্পের জন্য। দিয়ার মুখের আলো আবার নিভে গেল। মন খারাপ করে বলল, কিন্তু আমি তো ফার্স্ট ওয়ানটিকে বলে ফেলেছি যে আমি রাতে এখানে ছিলাম। কি? এটা কেন বলতে গেলে? কোন সেন্সে? কমন সেন্স। মানে? মানে আমাকে দেখেই তো বোঝা যাচ্ছিল যে আমি সদ্য ঘুম থেকে উঠেছি। উস্কো খুস্কো চুল, ল্যাবড়া ছ্যাবড়া অবস্থা, ফোলা ফোলা চোখ। আমি না বললেও উনি বুঝেই যেতেন। তারপর ভাবতেন আমি মিথ্যা বলছি, তখন কি আরও ঝামেলা হতো না? বাহ, খুব বুদ্ধি তোমার। যা ওকে একটু ম্যানেজ করার উপায় ছিল, এখন সেটাও যাবে না। ভালোই তো, ভালো না? সরি। সাদিক উত্তর না দিয়ে টেবিল ছেড়ে উঠে গেল। দিয়া থম মেরে বসে আছে। সাদিক বেসিনের সামনে গিয়ে হাত ধুতে ধুতে বলল, হাঁ করে বসে না থেকে খাওয়া শেষ করো, বেশি দেরি হলে কিন্তু রেখে চলে যাব। দিয়া তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। দিয়া রিকশায় বসে আছে, আর সাদিক রিকশা থেকে নেমে দাঁড়িয়ে দিয়া সাদিকের চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিল, টাই ঠিক করে দিল, আইডি কার্ডটা সোজা করে শার্ট পকেটে গুজে দিয়ে বলল, একদম চাপ নেবে না, মাথা ঠান্ডা রেখে এক্সাম দিবে, আর বেশি বেশি দোয়া পড়বে। বেস্ট অফ লাক। তুমি সাবধানে যেও, ফুপির বাসায় পৌঁছে মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি যাও, বাই। বাই। সাদিক ঢুকতে ঢুকতে আর একবার পেছন ফিরিয়ে দিয়ার দিকে তাকালো, হাত ইশারা করে আবার বাইক দিল। দিয়া হাত নাড়িয়ে বাই করলো। সাদিক চোখের আড়াল হতেই রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, এই নিয়ে দ্বিতীয়বার ইন্টারভিউ দিচ্ছে একই কোম্পানিতে, ভীষণ পরিশ্রম করছে চাকরিটা পাওয়ার জন্য। এইখানে যদি একবার হয়ে যায়, সাদিক হয়তো একদিন অপেক্ষা করবে না, সবার আগে দিয়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, তারপর দিয়াকে নিয়ে ট্যুরে যাবে, আরও অনেক অনেক কিছু প্ল্যান করে রেখেছে। দিয়া গোপনে সাদিকের জন্য একটা বিশাল সারপ্রাইজ রেডি করেছে। চাকরি পাওয়ার পর সাদিককে সারপ্রাইজটা দিবে, একদম চমকে যাবে সাদিক। তাদের এই স্বপ্নগুলো পূরণ হবে কি?